6,20,000 টাকা দিবা। মানে কুরবানি গরু জবাই করলে যেমন না সমানে পচাবি দিয়া পচাবাইব থাক ডাইরেক্ট ব্লাড যাইতেছে সরুতে। যখন দেখতেছি যে কঙ্কালের মতন হয়ে যেতে গেছি, মারা যেতে গেছি, অপারেশন না করলে আমি মারা যাবো গা। এই প্রতারক মেজর হারুন, এটা হচ্ছে ধানমন্ডি লেবেট করছিলাম। স্যার আপনি কই আছেন? কই আমি ঢাকার বাইরে মিটিংয়ে আছি। দায়া দেই এই মেজর হারুন বাটপার টাউট সিটিংবাজ এই চেম্বারে বৈশা রুগী দেখতেছে, আর হ্যাঁ বললো কি ঢাকার বাইরে। উনি আজ থেকে 3 বছর আগে ল্যাবেট স্পেশালিস্ট হাসপাতালে একটা চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওনার কিডনিতে সমস্যা হয়েছিল, সেখানে 6,20,000 টাকা কন্টাকে সেই চিকিৎসাটা করিয়েছিলেন, কিন্তু চিকিৎসাটা করানোর পরেও উনি সুস্থ হয়ে ওঠেননি। এখন ওনার দাবি ওনাকে যে 6,20,000 টাকা খরচ নিয়ে যে চিকিৎসাটা করেছিল সেটা তার সাথে একটা ধোঁকা হয়েছে, এরকম একটা অভিযোগ তার। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ইউসুফ মজুমদার শাকিল। তো আমি মোবাইলে কাজ করি বসুন্ধরা সিটিতে। তো হঠাৎ করে আমার সাড়ে দিয়ে ব্যথা করে, আমি এরপরে ধানমন্ডি ল্যাবেটে যাই, যাইয়া কথা বলি। তারা এরপরে মেজর হারুন স্যারের কাছে পাঠানোর পরবর্তীতে উনি আমার কিছু চেক আপ দেয়। আমি মনে করছি যে 10 থেকে 15,000 টাকা আসবে। সারাদিন এই ল্যাবেটে ছিলাম, এই খালি চেক আপগুলো দিছে আমার। এই চেক আপ করতে করতে রাত্রে 9টা, সাড়ে 9টা, 10টা বাজে গেছি। পরে রিপোর্ট আইছে 11টা 40-এ, না জানি হয় এই টাইমে আইছে রিপোর্টগুলো। আওয়ার পরে উনি আমাকে বলে যে ইউসুফ মজুমদার, তোমার কিডনিতে 5টি পাথর আছে আর কিডনির নালি এটা শুকিয়ে গেছে গা। তো আমি উড়ের থেকে 4 মা নিবো, আর হচ্ছে উড়ের 4 মা যদি না হয় তাহলে আমি রানের থেকে 4 মা নিবো, আর পিছন দিয়া 3টা কিংবা 4টা ছিদ্র লাগতে পারে। তো আমি ওনারে বললাম যে স্যার এখন কি করতে হবে? কয় এগুলা দ্রুত অপারেশন করতে হবে, অপারেশন করে পাথরগুলা বের করতে হবে আর নালিটা জোড়া লাগাইতে হবে। তো 2টা অপারেশনে আসবে 6.5 লাখ টাকা। এর ফাঁকি দিয়ে আমার ব্যাগ রেকর্ডগুলো জিজ্ঞাসা করছে যে আমি কি করি, কোথায় থাকি, কি কাজ করি, এগুলো আশা বিষয়ে জিজ্ঞাসা করলাম। এর পরবর্তীতে কয় আমার একটা ছেলে আছে সেম তোমার মতন, তো ঠিক আছে তোমার দিকে তাকাইলে অনেকটা মায়া লাগে, আমি কিছু লেস করব, তুমি করো 6,20,000 টাকা দাও, 6,30,000 টাকা দাও। তখন আমি আবার ওনারা প্রশ্ন করলাম, স্যার যেহেতু ছেলে ডাকছেন তাহলে আরও কিছু লেস করেন। কয় যাও আরও 10,000 টাকা লেস দিলাম, 6,20,000 টাকা দিবা, আর 1 পয়সা কমানো যাইব না। তখন ওনারা বলছি যে স্যার যতটুকু পারেন আর একটু লেস দেন, টাকাটা ম্যানেজ করতে অনেক কষ্ট হবে। পরবর্তীতে উনি আমারে বলতেছে যে কয় আচ্ছা ঠিক আছে 6,20,000 টাকা দাও, আর ওই বাকি যে ওষুধগুলো আছে লাগবে ওখান থেকে আমি কিছু ডিসকাউন্ট করবো না। পরবর্তীতে সে বলছে অপারেশন না করলে আমি মারা যাবো গা। এখন এই কথা যদি আপনারাও বলে আপনারও ভয় লাগবে। তো ওই টাইমে প্রচণ্ড ব্যথা ছিল, আমার সাইডে দিয়া পেটে ব্যথা প্রচণ্ড ছিল। পরে উনি এরপরে কি করলো আমারে কয় তাড়াতাড়ি টাকা জমা দাও, আমি অপারেশনটা তোমার ইমার্জেন্সি করতে হবে। তো পরে এই টাকা জমা দিলাম 6,20,000 টাকা। এই 6,20,000 টাকা আপনি কোত্থেকে জোগাড় করলেন, কিভাবে জোগাড় করলেন? আমি দেশে জায়গা বিক্রি করছিলাম, আমি আবার বসুন্ধরা দেশটা কোথায়? চাঁদপুরে। আমি আবার বসুন্ধরা সিটিতে কাজ করি, ওখানে আবার একটা সার্ভিস সেন্টার মানে নেওয়ার, আমি যখন সুস্থ আছিলাম ওই টাকাটা ছিল আগে জমানোরই, ওই টাকা ওখানে জায়গা বিক্রি করে আর আপনার কিছু জমানো টাকা ছিল সেগুলো মিলিয়ে তারপর চিকিৎসার জন্য আপনি ডাক্তারকে দিয়েছিলেন। জি, এর পরবর্তীতে সে কী করলো আমার অপারেশনটা করলো। অপারেশনের পরে উনি বলছে আমার কাটতে অপারেশন করবে, নাভি থেকে কাটবে পিঠ পর্যন্ত পিছনে যাবে রে, আর 3টা-4টা ছিদ্র লাগতে পারে। পরবর্তীতে আমার যখন জ্ঞান ইচ্ছে অপারেশনের জন্য যখন আমি বের হয়েছি ছায়া দিয়ে, আমার কোনো মানে কাটাছিরি নেই, কিচ্ছু নেই। তখন আমি ওনারে প্রশ্ন করলাম যে স্যার এটা কী বাজে অপারেশন করলেন? বেশি কথা বললো না, এটা হচ্ছে তোমার আমি কম্পিউটারে লেজার অপারেশন করছি। আমারও ছেলে আছে, যেহেতু ইয়ান ছেলে, আমারও একটা ছেলে আছে, তোমার প্রতি তাকায় অনেকটা মায়া লাগছে। তো বেশি কথা বললো না, আমি যেমনি অপারেশন করছি তোমার ভালোর জন্যই করছি, তো যাও গা বাসা যাও গা। আমি ওষুধ লেখা দেই, 6-7 দিন পরে 7 দিন পরে আমার সিট কেটে দিলে। পরবর্তীতে এরপর আমার সিট কেটে দিলেছে, আমি বাসায় গেছি। বাসায় যাইয়া দেখি যে মানে সমানে কুরবানি গরু জবাই করলে যেমন না সমানে পচাবি দিয়া পচাবাইব থাক ডাইরেক্ট ব্লাড যাইতে আছে সরুতে। পরে ওনাকে আমি ফোন দিছিলাম যে স্যার আমার তো ব্লাড যাইতে আছে। কয় ব্লাড যাইব, সপ্তাহ দিয়ে ব্লাড যাইব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এরকম করতে করতে অন্ধেই মানে ব্লাড যাইতে দিতে আমার শ্বাস বলো গিয়ে যায় বুকে। পরে ওনারে আমি লক করছিলাম, কয় আসো। আবার গেছি, কয় রিসিপ্টটা কাটিয়ে নিয়ে আসো, 1500 টাকা ওনার ভিজিট, কিন্তু 1500 টাকা। তো পরে রিসিপ্ট কেটে আনছি, কয় আবার নতুন করে চেক আপ দিয়ে এগুলা করছি। করার পরে আবার ওষুধ দিছে ঘুরাইয়া। পরে যাকে এগুলা খাইতেছি, খাওয়ার পরে দেখতেছি কি আমার ওই চোখে দিয়ে অন্ধকার দেখি, আর হচ্ছে ব্লাড কমে না, ব্লাড খালি যাইতে আছে টাটকা। এখন যতবারে যাই চেক আপ আর ভিজিট,
এই প্রতারক মেজর হারুন, এটা হচ্ছে ধানমন্ডি লেবেট। এই প্রতারকে মানে ওর ফটকাটা আমি বুঝতে পারছি না, মানে ওর যে একটা ফ্যাক মানুষের ছেলেডাইকা মানে এত বাজে যে বুঝাই এত মায়া লাগে, মানে ওই জিনিসটা আমি বুঝতে পারছি না যে হ্যাঁ আমার এখানে একটা ইয়ার ভিতরে ফালাইব। পরবর্তীতে আমি যখন দেখতেছি যে কঙ্কালের মতন হয়ে যেতে গেছি, মারা যেতে গেছি, তখন লাস্টে আমি ওনারা লক করছিলাম, স্যার আপনি কই আছেন? কই আমি ঢাকার বাইরে মিটিংয়ে আছি। পরে সারাদিন বাস চাইছি, ওনার কোনো খবর নাই। পরে আমার ওয়াইফের বললাম আমি মনে মারা যাবো গা, তুমি একটা কাজ করো আমার একটু লেবেটে নিয়ে যাও, আরও তো ডাক্তার আছে। তো যাইয়া দেখি কোনো ডাক্তার নাই, খালি একটা ডাক্তারই আসছিলাম আগে যে খালেদা জিয়া ছিল প্রাইম মিনিস্টার, ওনার পার্সোনাল ডাক্তার। আমি আবার ওই পেটের ভিতরে যারা দেয়া আইসি না ওই ডাক্তার, উনি হলো প্রাইম মিনিস্টারের পিএস মানে ওনার পার্সোনাল ডাক্তারই। তো উনি আমারে বলে যে তোমার অপারেশন তো আমি করি না বাবা, তোমার অপারেশন করছে মেজর হারুন স্যারে, তুমি তার কাছে যাও। তখন আমি বললাম যে স্যার আমি ব্লাড যাইতে যাইতে পুরা শ্বাস বলক হয়ে যায়, আর জুনি দেখি কয় ব্লাডিং হইতেছে, তো এই কারণে শ্বাস বলক হয়ে যায়, তুমি তাড়াতাড়ি মেজর হারুন স্যারের কাছে যাও। তো আমি বললাম যে উনি তো নাই, কয় উনি যাইয়া দেখো চেম্বারে আছে কিনা। যাইয়া দেই এই মেজর হারুন বাটপার টাউট সিটিংবাজ এই চেম্বারে বৈশা রুগী দেখতেছে, আর হ্যাঁ বললো কি ঢাকার বাইরে। তখন আমার দেখে হ্যাঁ চটকে উঠছে, এই তুমি এখানে আসলা কেন? তো আমি বলছি আমি মারা যেতে গেছি, আপনি মিথ্যা কথা বলেন কেন, আমার তাড়াতাড়ি দেখেন। কয় আমার রুগী দেশ আসিব তারপরে আমি দেখবো। পরে আমার খালতো ভাই একটা ঢাকা কলেজে পড়ে, আমার ভাইও আছে, এরা চিল্লা বলাইতেছে যে স্যার আমার ভাইটার একটু দেখেন। ও কিছুতেই শুনলো না, ওনার কথা হইলো যে আমার রুগী দেশ আসিব তারপরে আমি দেখবো। পরে 2-3 ঘন্টা পরে মানে রুগী দেশ আসিছে, তারপরে উনি আমাকে দেখছে। দেখার পরে কয় ইউসুফ মজুমদার আমার একটা বন্ধু আছে ঢাকা মেডিকেলে, আমি আমার পেডো করিয়া ফোন নাম্বার দিয়ে দিতেছি আর অ্যাড্রেস লেখা দিতেছি, যাইয়া এই কাগজটা ওই ডাক্তারের হাতে দিবা। তো যাক আমি এরপরে কিছু বলি না, আমার কথা হলো যাকে আমি ওনার ডকুমেন্টসগুলো লই, তারপরে ওনার কথা ধরবো আমি। তো পরে আমারে ডকুমেন্টসগুলো দিল, রেফার করলো, রেফারের কাগজটা দিল, আমার অপারেশনের ফাইলটা দিল। এর পরবর্তীতে হচ্ছে আমার এই হাতে 2 ব্যাগ কাগজপাতি আছিল, কাস্টমারের একটা ফোন ছিল। পরবর্তীতে আমি এটি লই, এরপরে কেছি যে ল্যাবেটের যে মানে মেন মালিক শামিন সাহেব, আমি ওনার কাছে বিচার দেব আপনার বিরুদ্ধে, এই বাটপাড়ির বিরুদ্ধে। আপনি আমার লগে বাটপাড়ি করে 7.5 লাখ টাকা নিয়েছেন 7 মাসে হাতাইয়া। তো ল্যাবেটের যে মালিক শামিন সাহেব, আমি এর কাছে বিচার দেবো, যেমন খেয়ার লাগে আমি দেখা করবো। এই কথা বলছি, আর এই স্যারের থেকে উঠতে আমার এই বাজে গলাটা বাড়ি আর না চাপ দিয়ে ধরে রাখছে, আর এই হাতটার না মোচড় দিয়া এই এমনি মোচড় দিছে না, মোচড় দিয়ে পরে মোবাইলটা রাখিয়া দিছে, আর কাগজপাতিটি রাখিয়া গাটা ধাক্কা দিয়া বাড়ি করে দিয়া আমার কয় কি কয় আমি তোমার কোনো অপারেশন করি না, আমার কোনো ফেড নাই, আমার কোনো ফাইল নাই, কিচ্ছু নাই, তুমি এখান থেকে বের হও। তো নাই বললাম স্যার আপনারা অপারেশন করছেন, দয়া করে আমার ফাইলগুলো দিয়ে দেন, আমি যদি অন্য জায়গায় ভর্তি হই তাহলে তো আমার ওই ডাক্তারে প্রশ্ন করবো যে আগে কি অপারেশন করছো, মানে আমি যদি না দেখাইতে পারি তাহলে কি সে আমার অপারেশন করবে? কখনো করবে না। পরে ওনার পায়ে পর্যন্ত দোষী আমার একটা লাথি মারছে এই মুখবাড়িয়া। পরবর্তীতে আমার ফ্যামিলির আমি সরিয়ে দিছি, আমার বাইরেও সরিয়ে দিছি। এ সরানোর আগে আবার এর ফাঁকে দিয়ে আমার ভাই আবার চিল্লা বালাইতেছে, আর ওই আমার খালতো বেটা না এলো 20 থেকে 25টা পোলা বাইন আইছে, এটি হইলো ধানমন্ডির পোলা বাইন, আই আমার বাইরে মাইর দূর করে লাইছে, থাবর ঘুষা বাথরুমের ভিতরে টয়লেটের ভিতরে আটকাইয়া। এর পরবর্তীতে এরপরে আরও মানুষ আছে চিল্লা বালাইছে, এরপরে হে পোলা বাইন গেছে গা। এরপরে আমার বাইরে আমি এরপরে কী করছি, এই যে কোনো চিল্লা বলার দরকার, তোরা তো যাওয়া হয়ে গেছি, চিল্লা বলার দরকার নাই, আমি ডাক্তারের লগে কথা বলছি, তোরা যা গিয়া বাড়িয়া। ওরা বাড়িয়া গেছে গিয়ে, এরপর ওরা মনে হয় ঢাকা মেডিকেলে গেছে। যাওয়ার পরে আমি ইন্ডিয়া আমার ফ্যামিলির খেয়ে দিয়ে দিছি, বের হয়ে গেছি গিয়া। এর ফাঁকে দিয়ে আবার চেম্বারে ঢুকছি, ডাক্তারে ঢুকিয়া বলছি যে স্যার আবার ফাইয়ে ধরছি, স্যার আমার ফাইলটা দিয়ে দেন আমি বাঁচার লাগিয়া। সে আমার একই কথা, সে আমার অপারেশন করে না। লাস্ট পর্যন্ত আমার শরীরে যত শক্তি আছে ওরে আমি ঠেলা মারছি। পরে শেষ সকালে যে উল্টে পড়ছে, উল্টে পড়ার পরে আমি ডাইরেক্ট এই কাগজপাতি লিয়া দৌড় ল্যাবরেটরি থেকে, দৌড়াইতে দৌড়াইতে নিচে আবার ওই একটা দারণ আছে, আবার আমার এই গেঞ্জি বেড়ে দোষে গেঞ্জি আবার লাগছে সিঁড়ি, আমি আবার হেরে উল্টানি মারছি, তবুও ফাইল ছাড়ি না। এই দৌড়াইতে দৌড়াইতে ফুটব্রিজ দিয়ে সোজা গেছি থানা যায় কইলাম যে মেজর হারুন এই ইউরোলজিক এই অধ্যাপক এই হলো বাটপার, এই আমার ছেলেটাকে 7.5 লাখ টাকা নিছে, এই আমার ব্লাড স্রোতে যাইতে আছে, আমার মনে হয় কিডনি লাইন টাইন সব সিরিয়াল আছে ভিতরে, যে কোনো একটা ক্ষতি করছে, আমার ব্লাড কমে না, আমি ওর বিরুদ্ধে একটা মামলা নাহলে একটা জিডি করবো। তখন ওনারা আমার থানার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা বসে, কোন থানায়? এই ধানমন্ডি থানা, ওনার নামটা ভুলে যায়, দারোগার নামটাও আমার খেয়াল আসতেছে না। তো উনি আমাকে বলতেছে কি ডাক্তারের নাম্বার আছে, আমি কি হ্যাঁ নাম্বার আছে। পরে নাম্বারটা দিছি, 1 থেকে 1.5 ঘন্টা বসাইয়া আমার 30,000 টাকা হাতে দেয়, হাতে দিয়ে এরপরে তুমি ওর লাগে পারবা না, সুদা দাও গিয়া সরকারি হসপিটালে।
পরে আমি কই স্যার আমি টাকার লাগে আসিনি, আমি আসি জিডি করার লাগে, নাহলে মামলা করার লাগে। কয় আমরা কিছুই নিতে পারবো না, হয় টাকা নাও নাহলে এখান থেকে যাওগা। পরে আমি কী করবো, আমি আর টাকা নিই না, সোজা বাইরে গেছি। আর আবার ঢাকা মেডিকেল গেছি আর সাথে 10-12টা ইঞ্জেকশন শরীরে আমার পোস্ট করছে, সাথে ভর্তি দিয়ে দিছে। 15 দিন পরে আমার ওয়াইফেরা বলে যে আপনার হাজব্যান্ডে যদি অপারেশন না করে তাহলে মারা যাবো। তখন আমার ওয়াইফে বলতেছে যে আমি তো অপারেশন করাইছি, এখন আবার কি আর অপারেশন, কত হলে আমাদের কিছু করার নাই। তো কী করবো, এই ঢাকা মেডিকেল 4 মাস আসছিলাম ভর্তি। 4 মাস ভর্তি থাকার পরে এই দেখেন এটি সব কাটাছেড়ি করছে ঢাকা মেডিকেল। এখন দেখেন, এই দেখছেন এগুলো ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল, এই যে দেখছেন। আর এটা টিসিয়ান ছিদ্র আছে, দেখেন ছিদ্র আছে। এই কন্ট্যাক্টগুলো ছিল কই, ধানমন্ডি লেবেটে। আর কাজ করলো কই, ঢাকা মেডিকেল। টাকা নিল কই, বাটপারি করে ধানমন্ডি লেবেটে। মেজর হারুন হাতিয়া নিল প্রতারণার মাধ্যমে 7.5 লক্ষ টাকা। পরবর্তীতে আমি ওর বিরুদ্ধে আমি কোর্টে একটা মামলা দিয়েছিলাম, সিএমএস কোর্টে। আমার আইনজীবী নাম্বার চাইছে, আমি নাম্বার দিয়েছি। আমার 3টা হাজিরা গেল, একটা হাজিরা সে বলে না। লাস্ট পর্যায়ে সে কয় আমার মামলা খালি হয়ে গেছে। আরে বাবা, আমি হাজিরাও দিলাম না, কিছুই করলাম না, আমার মামলা খালি যায় কেমনে? পরবর্তীতে আমি গেছি আর চিল্লা বলাইছি। আর পরে আরেক আইনজীবী কয় কিছু বুঝো না, তোমার আইনজীবীরা কিনে লাইছে ডাক্তারে, কিচ্ছু করার না, তুই কী করবো? ওখান থেকে বাধ্য হয়ে এখানে এই প্রেস ক্লাবে মানববন্ধন করছি। মানববন্ধন করার পরে হাইকোর্ট থেকে না হলো 5-6 জন আইনজীবী আমাকে ফোন দিছে যে তোমার কি সমস্যা, তুমি আসো, আমরা তোমাকে দেখব। পরে একজন স্যার উনি আগে আমাকে লক করছে, আমি ওনার কাছে গেছি। ওনার নাম হচ্ছে, এই হাইকোর্টে যে মামলাটা করছি বিনা খরচে উনি আমার এই মামলাটা রিড করছে। 1 কোটি টাকা রুল জারি হয়েছে। এমনকি তদন্তের জন্য কিডনি হসপিটালে দিছিল 2 মাসের জন্য, মানে তদন্তের জন্য কিডনি হসপিটালে পাঠাইছে। পাঠানোর পরে আমার কিডনি হসপিটালতে লক করছে। লক করার পরে আমি গেছি, যাওয়ার পরে কয় তোমার কি সমস্যা আমার একটু বলো। একটা রুমের ভিতরে আমার আটকাইয়া 6 জনে মিললা, মানে ওই যে পাগলাগারতে যেরকম পাগল না, এরকম আমার ব্রেন ওয়াশ করছে। প্রথম হইলো আমি কম বয়সে বিয়ে করছি, আমার বাচ্চা কটা, আমি কি করি, আপনি কত বছর বয়সে বিয়ে করছিলেন? আমি 21 বছরে আমি বিয়ে করছি। সে আমার দিকে আমার বাচ্চা কটা, আমি থাই, এটি কি তদন্ত? বাংলাদেশের কোনো জায়গায় এটি শুনছেন আমি বিয়ে করছি কত সালে, আমার বাচ্চা কটা, এত কম বয়স, এটি কোনো তদন্ত বলেন? পরে পিছন দিকে তাকে দেখি যে আমার ডাক্তার আমার পিছনে বহার। আমার সিটিতে কোনো জায়গায় উল্লেখ নাই যে এই ডাক্তার এখানে থাকবে তদন্তর টাইমে। তাহলে ডাক্তার কি করি আমার পিছনে বসাত বলেন? এর পরবর্তীতে হ্যাঁ 6 জনে মিলে আমার ব্রেন ওয়াশ করলো। পরে লাস্টে আমি পুরো অস্থির হয়ে গেছি। এরপর আমি বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমি কে স্যার আর আমার জিগাইবেন? কয় না, যাও। পরে আই হলাম। একদিন পরে আবার ফোন দিল, তোমার কি কি অভিযোগ আমার একটা স্টেটমেন্ট লিখে দাও। তো কম্পিউটারে টাইপ করে নিয়ে দিয়েছি। দিয়ানোর পরে বাসায় এলাম। আবার 3 দিন আরে ফোন দিলে আমি সিগনেচার দিই না, আরেক সুতা দিয়ে এলাম সিগনেচার। আবার 10-12 দিন পরে আবার ফোন দিল যে আমি কাগজ দিই না, ভুল হয়েছে, আবার টাইপ করে দিয়ে এলাম। মানে এরকম করতে করতে আমার নাহলে 50 বার নিছে। এখনও তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেয় না। এরা চাইতেছে যে মেজর হারুনের বাঁচানোর জন্য আর এই মামলাটা ধামাচাপা দেওয়ার জন্য। কারণ এই যে আমার লিভারে পানি জমা 2বার ফালাইছি লিভারের থেকে পানি আর ফুসফুসের থেকে। আমি কিছু খাইতে পারি না, প্রস্রাবও হয় না, কিডনি একবারে টোটালে বাদ, কাজই করে না, শ্বাসে আটকে যায় গিয়া। তো আমি চাইতেছি যে এই যে বর্তমান যে সরকার, এই ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমি বিচার চাই। আমি অসহায়, আমার 2টা ছেলে, আমি চিকিৎসা করতে পারতেছি না। একটা কিডনি আমি যে কোনো জায়গায় যদি আমার একটা ম্যানেজ হয়ে যায় তাহলে হয়তো আমি বাঁচতে পারবো, নাহলে আমি মারা যাবো, কিচ্ছু করার নাই। তো এই কারণে প্রেস ক্লাবে আইছি। এর ফাঁকি দিয়া আমি যখন হাইকোর্টে মামলা করি, প্রাইম মিনিস্টারের যে পিএস নাম হলো রিঙ্কু স্যার, উনি আমারে ফোন দিছে যে শাকিল তুমি যে ল্যাবরেটরি বিষয়ে যে মামলাটা করছো, আগে তো তুমি আমাদের গণভবনে এই অভিযোগটা দিতা, তুমি মামলাটা করছো কার পারমিশন নিয়ে? এটা গণভবন থেকে রিঙ্কু স্যার আমারে ফোন দিছে যে তুমি মামলাটা উঠিয়ে ফেলাইবা, আর তোমার কি সমস্যা এগুলো আমি দেখব। কথা বুঝেন? পরে আমি গণভবনে গেছি। আমি বলছি যে স্যার, আবার আইডাও বলছে যে কোনো ক্যামেরার সামনে যাইবা না, কোনো নিউজ করবা না। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, কয় সব দায়িত্ব আমরা নিব, তোমার কি কি সমস্যা সম্পূর্ণ আমি ইন্ডিয়াতে নিয়ে চিকিৎসা করামো, আর ওই মামলাটা উঠিয়ে লাইবা, যা যা দরকার এগুলো সব আমরা দায়িত্ব নিলাম। তো পরবর্তীতে আমি 6 মাস আর ক্যামেরার সামনে যাই না। অনেক মানুষ আমার লক করছে যে ভাই আপনার ইয়াগুলা নিম, ইন্টারগুলো, মানে আপনার কী কী সমস্যা এগুলো নিমো, আপনি একটু আসেন। পরে আমি কই না ভাই, এটা যেহেতু গণভবন থেকে বলছে আমি আর দিব না। তো এখন এই ছাত্র আন্দোলন করছে, আন্দোলনের পরে এখন ওই যে হাসিনাও ফলাইলো, এরপরে ওই রিঙ্কু স্যারও ফলাইলো, এখন আমি এই যে রাস্তায়, এই যখন প্রেস ক্লাবে আইছি, এখন কী করবো বলেন? এখন আপনার দাবি কি? এখন আমার দাবি হচ্ছে যে আমি বাঁচতে চাই, আমার 2টা সন্তান আছে, আর হচ্ছে আমি যে কোনো টাইমে মারা যাবো গা।
সেনাপ্রধানের কাছে বর্তমান সরকারের কাছে বিচার চাই, আর হচ্ছে সেনাপ্রধানের কাছে বিচার চাই। আমি যে কোনো টাইমে মারা যাবো। যেমনটা শুনছিলেন বলছিল যে ওনাকে চিকিৎসার নামে ভুল চিকিৎসা করার কারণে উনি এখন প্রায় মৃত্যু ঝুঁকিতে আছে। ছিলাম প্রেস ক্লাব থেকে আমি মৃদুল খান এবং আমার সাথে ছিল মেহেদি হাসান।